হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে। একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফাটিয়েছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে। একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফাটিয়েছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ সব কিছুই কিন্তু চলছে। এখন অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই অনেক তথ্য সামনে আনার চেষ্টা করেছেন। তারা বলার চেষ্টা করেছেন যে এই হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনে সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন। হাসনাত আব্দুল্লাহ একটি রাজনৈতিক দলের একটি বিভাগীয় সাংগঠনিক পদে আছেন, আর আসিফ মাহমুদ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এখন আমার যে সাধারণ চিন্তা ভাবনায় যেটা আসে সেই জায়গা থেকে বলি যে আসিফ এবং হাসনাত আব্দুল্লাহর কি এত বড় গার্ড তৈরি হলো, যেখানে বর্তমান একটা স্থিতিশীল পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সরাসরি টার্গেট করে তারা কথা বলতে পারেন এবং কথা বলার সাহস এবং দুঃসাহস তারা দেখান। যদি এই দুজনের যে মন্তব্যগুলো আছে, অনেকেই এই মন্তব্যগুলো নিয়ে বলছেন যে তারা কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন। অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন তারা হয়তো মিথ্যে কথা বলেছেন। তবে আমি আপনাদের কাছে একদম দৃঢ়ভাবে অন্ততপক্ষে বলতে চাই বা বিশ্বাস করতে চাই যে এমন একটি স্পর্শকাতর জায়গাকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন বা আসিফ মাহমুদ বলেন, তারা কখনো মিথ্যাচার করবেন বলে আমার মনে হয় না। এবং মিথ্যাচার করে তারা যে খুব ভালো কিছু হাসিল করতে পারবেন সেটাও আমার মনে হয় না। তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু সুপ্রতিষ্ঠিত না। একটা অপ্রতিষ্ঠিত দল, যে দলটি এখন স্ট্রাগল করছে, সেই দলের দুজন নেতা, একজন তো সরাসরি নেতা, আরেকজন মৌন সমর্থক, যেহেতু সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তো তিনি বা তারা যেই কথাগুলো বলেছেন, এটা যেভাবে পোর্ট্রাইট করার চেষ্টা করা হচ্ছে যে না তারা আসলে মিথ্যা বলছেন, তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, এটা আমি কখনো মেনে নিতে পারছি না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি ক্যান্টনমেন্টে কেন সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেলেন? তিনি কেন ডেকে নিয়ে গেলেন? তিনি বলতেন যে আপনারা রাজনৈতিক দলরা আলোচনার ভিত্তিতে একটা ডিসিশন করেন, সেই ডিসিশনটা পাবলিকলি জানায় দেন, যদি আমাদের সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করব। কিন্তু সেটা না করে তিনি ক্যান্টনমেন্টে সবাইকে ডেকে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছেন। এটা আসলে কিসের জন্য তিনি করেছেন? বাংলাদেশের মানে যে সমস্যাটা, সেই সমস্যাটা উত্তরণের জন্য করেছিলেন? আমার তো মনে হয় না। বরঞ্চ সেই সমস্যাটার মধ্যে তিনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে তিনি উত্তরণের জন্যই সেই কাজটা করেছিলেন। আর অন্যদিকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা যেটা সামনে আসছে, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা ওয়াকারুজ্জামান তো সে প্রথম দিন থেকেই করে যাচ্ছেন। যদি সেটা করে না যান তাহলে
যে 500-600 লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তারা সবাই তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং বিগত 16 বছর শেখ হাসিনার পা চেটে তারা বিভিন্ন দুর্নীতি করে, অবৈধ নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করে গিয়েছেন। তো তাদেরকে কেন বিচারের আওতায় আনার জন্য ওয়াকারুজ্জামান যথা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলেন না? শুধুমাত্র হাসনাত আবদুল্লাহর বিপক্ষে সমালোচনা করব, আসিফ মাহমুদের বিপক্ষে সমালোচনা করব, কিন্তু প্রকৃত সত্য বা প্রকৃত তথ্য যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। শুধুমাত্র বলবো সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। আমরাও চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই সেনাবাহিনী কোনোভাবেই বিতর্কিত হোক সেটা আমরা চাই না। কিন্তু সেনাবাহিনীর কি পয়েন্টে বসে থাকা ওয়াকারুজ্জামানদের মতো যেই জেনারেলরা আছেন, তারা তো ধোয়া তুলসী পাতা না, পুত পবিত্র না, তাদের অনেক সমালোচনা আছে, তারা অনেক অপকর্মের সাথে সম্পৃক্ত। তো আমরা চাই যে তারা সেনাবাহিনীকে সম্মান দিয়ে, বাংলাদেশকে সম্মান দিয়ে তারা তাদের জায়গা থেকে চলে যাক, নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক, যাদের গায়ে কোনো বিতর্ক নাই, যারা কোনো বিতর্কের সাথে সম্পৃক্ত ছিলেন না, সেরকম লোকজনকে দেওয়া হোক। আমরা তো চাই না যে বিডিআর হত্যাকাণ্ডের মতো 57 জন সেনা অফিসারকে মেরে ফেলা হোক, সেটা কোনোভাবেই কাম্য না। শেখ হাসিনা যেটা করেছেন সেটা গর্হিত কাজ করেছেন। আমরা চাই যে 4-5 জন আর্মিতে সেনা প্রধানের পর যারা আছেন তারা পদত্যাগ করে চলে যাক, এই জায়গায় নতুন যারা আছে ক্লিন ইমেজের তারা চলে আসুক, তাহলে তো এই বিতর্কের অবসান গড়া হয়। আর অন্যদিকে রাষ্ট্রপতি হিসেবে চুপ্পু যে জায়গায় বসে আছেন, এই চুপ্পু কি কোনো সাধারণ মানুষ? তিনি তো অসাধারণ আওয়ামী লীগের একজন, তিনি তো শেখ হাসিনার একজন একনিষ্ঠ দালাল। চুপ্পুর কি কোনো যোগ্যতা ছিল? চুপ্পুর কি কোনো অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার মতো? রাষ্ট্রপতি তিনি হলেন শেখ হাসিনার দয়া দাক্ষিণ্যে। একজন রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে, তখনই তো সবকিছু শেষ। কারণ বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী হচ্ছেন রাষ্ট্রপতি। সে রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে রাষ্ট্রপতির আসন গ্রহণ করেন, সেটা তো শেষ। তো সেই রাষ্ট্রপতিকেও তো অপসারণ করা যেতে পারে, এটা বাংলাদেশের প্রয়োজন। এখন অনেকেই বলবেন যে না এখন কেন, তখন কেন করলেন না, তখন করে নাই, তখন সেই মাথায় তারা সেরকমভাবে নিতে পারে না। এখন সময় আসছে, এখন করার সুযোগ যদি থাকে তাহলে কেন নয়, কেন করবে না? অবশ্যই করা যাবে, করতে হবে। ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে রাজনীতিবিদদের ডেকে নিয়ে গেলেন কেন? এটা তো ওয়াকারুজ্জামানের দায়িত্ব ছিল না। পরবর্তী সময়ে রাজনীতি নিয়ে ছাত্রদেরকে সাথে যে কথা বা যে আলোচনা, শেখ হাসিনাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া, সেটাও তো সেনাবাহিনীর কোনো দায়িত্ব না। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশ এবং সার্বভৌমত্ব রক্ষা করা। অভ্যন্তরীণ যত সমস্যা হবে সেটা রাজনীতিবিদরা আলাপ আলোচনার ভিত্তিতে ফয়সালা করে নেবে। এটা সেনাবাহিনীর প্রধান যখন রাজনীতি করতে যায়, রাজনীতিতে নিজেকে ইনভলভ করেন, বা তার যখন কোনো না কোনো জায়গা থেকে কোনো উচ্চবিলাস থাকে, সেই উচ্চবিলাসের পরিক্রমায় ছাত্ররা তার সেই অপকর্মগুলো এখন সামনে নিয়ে আসছে। সেটা আমি দোষের কোনো কিছু বলে আমি মনে করি না, বরঞ্চ আমি দেখছি যে তারা যে সাহসিকতার সাথে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে, সেই জায়গায় তাদের জীবননাশের হুমকি থাকতে পারে, তাদের পরিবারের সদস্যরা নানা সমস্যায় বা বেকায়দায় পড়তে পারেন। এই সমস্যাগুলো জেনে শুনে বুঝে সজ্ঞানে সবচাইতে ক্ষমতাধরদের মধ্যে একজনের বা দুজনের বিরুদ্ধে যখন কথা বলেন তারা, সেটার মধ্যে অবশ্যই সত্যতা আছে বলেই তারা সেই গার্ড দেখাতে পেরেছে। এটা নিয়ে অযথা বিতর্ক করে হাসনাত আবদুল্লাহ বা নাহিদ অথবা আসিফ তাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়াস বা প্রক্রিয়া যারা চালাবে, আমি মনে করি তারা এখনো সেই আওয়ামী দোসরদের লেজের মধ্যে বসে। আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম।
বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামানামি কি হবে, বিশেষ করে যারা রাজনীতি করছেন, বিশেষ করে আরও যদি স্পেসিফিকলি বলি, একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরও অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে। আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি। যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু তার চাইতে জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ, একজন এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসাবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। ভবিষ্যতে এই স্ট্যাটাসটা সেভাবেই দেখা হবে। আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব, কারণ শুধু সেটা নয়, তাদেরই অংশ আমি বলি সব সময়, যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন। তো সব কিছু মিলে আসলে সামনে একটা ভলেটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে। আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেনাপ্রধানের বিরুদ্ধে সমাবেশ মিছিল এগুলোর আহ্বান ছিল। খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না, আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি। আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি, আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছেন। আমরা আসলে প্লটটা মোটামুটি বুঝতে পারছি আসলে কি করার চেষ্টা হচ্ছে, কি করার চেষ্টা হবে। এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি, আমি এক্সপেক্ট করি, আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরও আনস্টেবল একটা সিচুয়েশনে নিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা বা তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। খুবই স্বাভাবিক, এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না। এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখব, এসবে কে কী রোল প্লে করেছেন, সেটার রিয়াকশানে আমাদের কি করা দরকার, 7 মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনো হয়েছে। এটা যদি হয়েও থাকে, আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে ভিলেন মনে করছি, কাউকে ভিলেন বানানোর চেষ্টা করি, যেভাবেই দেখি না কেন, এই মুহূর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে। বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি, এটা আমি ক্লিয়ারলি বলছি। আমাদের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগেই একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি, কঠিন ছিল বলে বলতে পারি। সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে। তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেই দাঁড়ানোতেও যতটা সমস্যা হয়নি, আমি মনে করি এখন বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে, আমি বলছি না তিনি সঠিক কি ভুল, সেই তর্কে আমি আজকে ঢুকছি না, আমি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না। এমনকি যারা মনেও করেন যে তিনি সব সমস্যার মূল, এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। পারসেপশন সবসময় যে সত্য হতে হয় তারা, কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়ে, অনেক ক্ষেত্রেই পড়ে। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম। সেই স্টেবল অবস্থায় থাকা বা যে স্ট্যাটাস কো অন্তত আমাদের ছিল, এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম, সেটাও আমাদের জন্য খারাপ ডিল হতো না। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে। মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না। আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত থাকি, আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি, আলোচনা হোক, তর্ক বিতর্ক হোক, হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কিনা, মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কিনা, সেটা তারপর একটু সিদ্ধান্ত নেই। সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার। আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে, আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়, এটাই হয়।
সো আমরা অস্থির আছি, আমরা ইনটলারেন্ট আছি। এই সব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার। আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই বলছি, কারণ আমরা অনেকেই জানবো না। আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে, একটা আন্তরিক চিন্তা থেকে, একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে, কিন্তু সেটাকেই হয়তো কেউ ব্যবহার করবে। বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে, আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি, আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে, আমরা যেন সেই ফাঁদে পা না দিই। শুরুতে বলেছিলাম, আবারও বলছি, আমি আসলে অপেক্ষা করতে চাই, কারণ হলো জনাব হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের সূত্র ধরে আর কি জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে, সব কিছু নিয়ে রাতে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে। আমি আমার টেক অ্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করব। আপাতত প্লিজ আমরা কোনো হঠকারী সিদ্ধান্তে যাতে না যাই। আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে, তারা যাবেন, মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না, কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে শেষ পর্যন্ত তারা যাবেন, কিন্তু আমি একটু দম নিতে বলছি। আমি এটুকুই আপাতত অ্যাপিল, আমরা উইমজেকলি যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি, মাথা গরম করে যাতে কিছু করে না ফেলি, এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাত ইসলামী বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পাক ভারত উপমহাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আপনারা জানেন যে 1941 সনে ভারতবর্ষে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। মাওলানা আবুল আলা মওদুদী, তিনি মূলত মধ্যপ্রাচ্যের যে ইসলামী ভাবধারা, ওহাবি আন্দোলন, সেই ওহাবি আন্দোলনকে পুঁজি করে তিনি ভারতে একটি ভিন্ন ধারার ইসলামী রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন। কারণটা কি ছিল? কারণটা ছিল যে ভারতে যখন রাজনীতিটা খুব উন্মুক্ত হয়ে গেল, ঠিক সেই সময়টাতে একটি সেকুলার রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের অভ্যুদয় হলো। আবার কংগ্রেসকে কাউন্টার দেওয়ার জন্য সেখানে মুসলিম লীগ হলো, মুসলিম জাতি সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য। কিন্তু মুসলিম লীগের সঙ্গে যারা জড়িত ছিল, মূলত সত্যিকার অর্থে বনেদি মুসলমান, আমলদার, কিংবা ওইরকম যাদেরকে আমরা অলি আল্লাহ গাউস কুতুব প্রকৃতির বলি, তারা এই দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, যদিও তাদের সকলের সমর্থন ছিল। মুসলিম লীগ কেবলমাত্র একটি জাতিগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করত। দ্বিতীয়ত, এখানে ধনিক সম্প্রদায়, যারা এলিট, জমিদার, নবাব, এরকম প্রকৃতির ছিলেন। ঢাকার নবাবেরা, করটিয়ার জমিদার, তারা এইভাবে ভারতবর্ষের, পাকিস্তানের যত সব বিখ্যাত ফিউডাল সোসাইটির লোকজন মিলে মুসলিম লীগ চালু করল। এবং পরবর্তীতে মুসলিম লীগের সঙ্গে শেরে বাংলাকে ফজলুল হক, কিংবা ধরুন কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যারা আসলেন তারা খুবই সেকুলার প্রকৃতির মানুষ ছিলেন। তারা কেবলমাত্র ভারতবর্ষের রাজা রামমোহন রায়ের মতো আধুনিক ছিলেন না, তারা বিশ্বের সেই প্রেক্ষাপট, তৎকালীন দুনিয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের যত আধুনিকতা রয়েছে, সব আধুনিকতাই এই শেরে বাংলা ক্লে ফজলুল হক এবং যাকে বলা হয় কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তাদের মধ্যে ছিল। শিক্ষা দীক্ষায়, আচার আচরণ, চাল চলন, সব ক্ষেত্রে। তো এই ধারা থেকে সত্যিকার অর্থে ইসলামী তাহজিব এবং ইসলামী তমদ্দুন, অর্থাৎ ইসলামী সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য,
ধারণ করতে পারে, লালন করতে পারে। এইটা হলো প্রধান উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্যটা হলো, ভারতে যেহেতু মূর্তি পূজাটা সর্বাধিক পরিচিত এবং প্রচলিত, এজন্য মুসলমান ধর্মে ইচ্ছে করুক বা না করুক, শত শত বছর ধরে হিন্দুদের অনেকগুলো কৃষ্টি এবং কালচার এখানে ঢুকে গিয়েছিল। যেমন এই যে আমাদের মধ্যে মাজার পুজো, এই মাজার পুজোটা মূলত হিন্দুদের ভিতর থেকে এসেছে। কিংবা আমরা দুর্গা পূজা দেখলে আমরা খুব আনন্দ অনুভব করি, কালীকে ভয় পাই। এবং অনেক মুসলমানকে আমি 70-এর দশকে দেখেছি মানে মা কালী বলে ডাকতে, মানে কালীকে কালী না বলে মা কালী ডাকতো। এবং সারা বছর কালীর মন্দিরে কালী থাকতো, দুর্গা থাকতো না, শিব থাকতো, কালী থাকতো। তো কালীর মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় অনেক নিরীহ, লেখাপড়া জানে না, কুসংস্কার বশত এরকম অনেক মুসলমান ধর্মাবলম্বী তারা নমস্কার জানাতো জয় মা কালী বলে। এরপরে তারা মনসা পূজা দিত, আমি দেখেছি। সরস্বতী পূজায় তারা প্রসাদ গ্রহণ করত। এরকম মুসলমান সমাজে হাজার হাজার কুসংস্কার যেভাবে ভারতবর্ষে ঢুকে পড়েছিল, আরবে ছিল এটি আরও বেশি। আপনারা জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে এলেন, তখন সেখানে 360টি মূর্তির পুজো হতো। এবং এই 360টি মূর্তির অর্থাৎ 360টি মূর্তি হলো মানে আইএমএ জাহেলিয়াতের কাফেরদের খোদা ছিল। আবার এই 360টি খোদার আবার 3জন বিখ্যাত খোদা ছিল, এরা মহিলা ছিল, লাত, মানাত, উজ্জা। তো সেই সব কিছুর অবসান ঘটিয়ে যখন তৌহিদ প্রতিষ্ঠিত হলো, তখন এই সমস্ত মূর্তি পূজা ভেঙে দেওয়া হয়েছে, মূর্তিদের ভেঙে ফেলা হয়েছে, মন্দির শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু মুসলমানদের মধ্যে সেই ওয়াসাগুলো যায়নি। হাজার হাজার বছর পর বা শত বছর পর সেগুলো বিভিন্ন ওসিলায় আবার ফিরে এসেছে। এবং এরই বিরুদ্ধে আরবে আবু ওহাব নজদি একটি আন্দোলন, যেটিকে ওহাবি আন্দোলন বলা হয়, সেটি তিনি গড়ে তুলেছিলেন। আমাদের বাংলাদেশে এই ওহাবি আন্দোলনের প্রবক্তা ছিলেন প্রথম হাজী শরীয়তুল্লাহ। তিনি যখন এই আন্দোলন চলছিল আরবে, অর্থাৎ আবু ওহাব নজদি যখন আরবে ছিলেন, ঠিক সেই সময়টাতে তিনি হজ করতে সেখানে গিয়েছিলেন। এবং ওই সময়টিতে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। কাজী ওহাবি আন্দোলন, এই ওহাবি আন্দোলনটি হাতে কলমে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন হাজী শরীয়তুল্লাহ এবং তার সন্তান দুদু মিয়া, মরহুম মহসিন উদ্দিন দুদু মিয়া। এবং এই আন্দোলনের সঙ্গে পরবর্তী আবার ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফরাজি আন্দোলন যোগ হয়ে যায়। ফলে ফরাজি আন্দোলনের কাছে এই ওহাবি আন্দোলনটা পেছনে পড়ে যায়। কিন্তু হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন বা তার সাথে সাথে যারা ছিলেন, যেমন আমরা মীর নেছার আলী ওরফে তিতুমির বলি, তিতুমিরের বাঁশির কেল্লা, এদের হাতে খড়ি হয়েছিল ওহাবি আন্দোলনের মাধ্যমে। সেই ওহাবি আন্দোলন হাজী শরীয়তুল্লাহর পরে স্তমিত হয়ে যায়, যেটিকে আবার নতুন রূপে সেটিকে প্রতিষ্ঠিত করে মাওলানা আবুল আলা মওদুদী। এবং এখানে দুজন খুব বিখ্যাত ইসলামী স্কলার তাকে সহযোগিতা করেন থিওলজিক্যালি, ধর্ম দিয়ে, তত্ত্ব দিয়ে, যারা কেবল ভারতবর্ষে নয় সারা দুনিয়াতে তখন যাকে বলা হয় আলেম হিসেবে কেতাদুরস্ত মশহুর ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন রশিদ আহমেদ গাঙ্গুহি। তিনি
দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। আরেকজন ছিলেন বেহেশতি জেওর, যে বইটি আমরা পড়ি, আর সেই বইয়ের লেখক, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত তাফসীর কারক। তো সেই যে তারা 3 বন্ধু মিলে, অর্থাৎ আবু হাব নজদি, রশিদ আহমেদ গাঙ্গুহি এবং আশরাফ আলী খান থানভী, বেহেশতি জেওরের লেখক, তারা সেই আন্দোলন করলেন, কিন্তু এর মধ্যে ব্রিটিশ ভেঙে গেল, সরি। এবং এই আন্দোলনের সঙ্গে ব্রিটিশের একটা যাকে বলা হয় ইঙ্গিত ছিল। পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, তারা সুবিধা করতে পারলো না, বাংলাদেশেও তারা সুবিধা করতে পারেনি। কিন্তু ধীরে ধীরে সেই আন্দোলনটি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে, এই জামাতের যারা নেতাকর্মী, তারা একটা আন্দোলন হিসেবে সেই গোলাম আজমের সেই 1954 থেকে আজ অবধি তারা কিন্তু এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। এবং এখন এই মুহূর্তে যদি ধরেন অর্থ, বিত্ত, ক্ষমতা, সব দিক থেকে এই জামায়াত ইসলামী সর্বোচ্চ অবস্থানে রয়েছে এবং তারা প্রায় রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি। কিন্তু তাদের এই সমস্ত সম্ভাবনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে 2-4 জন লোক। তাদের মধ্যে একজনের যে সাংকেতিক নাম ইল্লু। তো ইল্লু নামক লোকটিকে, এটি মুফাসসিল ইসলাম নামক একজন ভদ্রলোক আছেন, কানাডাতে থাকেন, তিনি নাম দিয়েছেন ইল্লুকে। বলা হয় ইল্লু জামাতের পেইড এজেন্ট এবং লেখাপড়া তেমন একটা জানেন না, এবং জামাতের পক্ষ হয়ে বিভিন্ন মানুষকে গালি দেওয়া, বিভিন্ন মানুষের চরিত্র হরণ করা, এবং যারা জামাত বিরোধী রাজনীতি করে, জামাত বিরোধী কথাবার্তা বলে, তাদেরকে অপদস্থ করার জন্য এটি একটি নিকৃষ্ট মানের ডিনামাইট হাতিয়ার। অনেকগুলো বোমা আছে যেগুলো দুর্গন্ধ ছড়ায়, কিছু বোমা আছে ধ্বংস সাধন করে, ডিনামাইট, আর কিছু বোমা আছে এত প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধে মানুষ টিকতে পারে না। তো ইল্লু হলো সেই রকম একটি হাতিয়ার, যে হাতিয়ার শুধুমাত্র দুর্গন্ধ ছড়ায়, আবর্জনা ছড়ায়, মানুষের বিষ্ঠা ছড়ায়, পচা ঘায়ের যে কষ, পুজ, রক্ত, এইগুলো ছড়ায়। অভিযোগ আছে যে জামাতের যারা নীতি নির্ধারণী, তারা বিভিন্ন সময়ে সমাজে উলিয়াল্লাহ পোষেন, কেনা বুদ্ধিজীবী পোষেন, কবি পোষেন, সাহিত্যিক পোষেন, তার সঙ্গে সঙ্গে আবার দাতাল শুয়োর প্রকৃতির কিছু লোক পোষেন, রক্কাটা পার্টি পোষেন, সন্ত্রাসী পোষেন, আবার ইল্লুদের মতো এরকম যাকে বলা হয় দুর্গন্ধ ছড়ানো মানুষ আকৃতির পশুদেরকেও পোষে। এখন এই যে ইল্লুদের কারণে বা ইল্লুর কারণে কি হলো, জামাতের যে সাজানো বাগান, 80 বছরের সাজানো বাগান পুরো তছনছ হয়ে গিয়েছে। এটা আমাদের সেই গল্পের সেই কাহিনীর মতো, যে আপনি বানরের হাতে যখন তলোয়ার দিবেন, সেই তলোয়ার দিয়ে সে আপনার সন্তানকে খুন করে ফেলবে। আপনারা সেই বিখ্যাত গল্প জানেন না, যে এক ভদ্রলোক তার বিশ্বস্ত বানরটিকে দায়িত্ব দিল তার সন্তান, ঘুমন্ত শিশু সন্তানকে মশায় যেন বা মাছিদের যেন যন্ত্রণা না করে, এই জন্য মাছি তাড়ানোর দায়িত্ব দিল। তো মাছি ডিস্টার্ব করছে, বানর খুব রাগ হয়ে দেখলো যে সেই ভদ্রলোকের যে তলোয়ারটি পাশে ছিল, সেই তলোয়ার দিয়ে মাছিকে কোপ দিতে গিয়ে পুরো সেই সন্তানটিকে খুন করে ফেলল। তো এরকম ইল্লুদের হাতে যে দুর্গন্ধযুক্ত তলোয়ার দিয়েছে, সেই তলোয়ার এখন সেনাবাহিনীর প্রধানের উপরে পড়েছে। সেই তলোয়ার এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে তাক করা হয়েছে, উপদেষ্টাদের পিছনে তাক করা হয়েছে। সমাজের কবি, সাহিত্যিক, জ্ঞানী, গুণী ব্যক্তিবর্গ যারা দীর্ঘদিন ধরে জামাতের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তাদেরকে গালাগাল করে
তাদেরকে পুরো জামাতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে। ফলে ডক্টর আসিফ নজরুলের মতো মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ, মাহফুজের মতো মানুষ, কিংবা ধরুন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের মতো মানুষ, এরকম শত শত মানুষ যারা জামাতকে একটা করিডোর দেওয়ার জন্য, জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য, জামাতকে বিরোধী দল বানানোর জন্য, এমনকি প্রধান রাজনৈতিক দল করার হিসাবে তাদেরকে একটা সুযোগ দিতে তারা বদ্ধপরিকর ছিল। এই ইল্লুদের কারণে এখন তারা জামাতকে খরচের খাতায় ফেলে দিয়েছে। শুধু তাই নয়, যখন গণেশ উল্টে যাবে, ইল্লুদেরকে কেউ ধরবে না। এরা এত দুর্গন্ধযুক্ত, এদের ধরা, এদের নাম উচ্চারণ করা, এই যে যেমন আমরা ইল্লু বলছি, কেন? তাদের যে একটা নাম আছে, সেই নামটি উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয়, এই জন্য আমরা তাদেরকে ইল্লু বলছি। অনেকে অনেক কথা বলছে, তো এদেরকে কেউ ধরবে না। আমরা যেভাবে সেই আবর্জনার উপরে যে সমস্ত শুয়োপোকা থাকে, সেই পোকাদেরকে আমরা ধরি না, এমনকি সেই ঝাড়ুও ব্যবহার করে নেয় সেই পোকাগুলোকে মারার জন্য। সেগুলো দেখলে আমাদের শরীরের গা ঘিন ঘিন করে ওঠে। তো এইরকম ইল্লুরা সেই শুয়োপোকার মতো হয়ে গেছে। কিন্তু এই শুয়োপোকা যারা সৃষ্টি করেছে, বা এই শুয়োপোকা যদি জামাত সৃষ্টি করে না থাকে, যেহেতু জামাতের পক্ষে তারা কথা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ, তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।